এবারের বইমেলায় আমার একটা বই এসছে, বইটার নাম হচ্ছে কেলেঙ্কারি অর্থনীতি। একটু এটা বলে রাখি যে এই বইটা একটা হালনাগাদ সংস্করণ এটি। হ্যাঁ, প্রথমে আমি একই নামে একটা বই প্রকাশ করেছিলাম 2013 সালে। হ্যাঁ, তখন পরপর কয়েকটা ঘটনা ঘটেছিল অর্থনীতিতে। একটি হচ্ছে যেমন হলমার্ক কেলেঙ্কারি। নিশ্চয়ই মনে আছে যে 2009 সালে যখন অর্থমন্ত্রী হয়ে আসেন জনাব এম মুহিত, উনি বাজেট দেওয়ার আগে বলেছিলেন যে উনি কালো টাকা সাদা করার সুযোগ আর দিবেন না, এবং উনি মনে করেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা এটা হারাম কাজ। হ্যাঁ, এবং কিন্তু তারপরও কিন্তু তিনি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? এটার উত্তরে উনি বাজেটের পরে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এটা একটা রাজনৈতিক আপোষ। রাজনৈতিক আপোষ করার কারণেই তাকে সুযোগটা দেওয়া হয়েছে। তার মানে এটার পিছনে রাজনীতি আছে। এক। ২ নম্বর হচ্ছে যে হলমার্ক কেলেঙ্কারি ঘটলো। হ্যাঁ, সোনালী ব্যাংকে। এটা প্রায় ৪,০০০ কোটি টাকা একটা নয়-ছয় হলো। তারপরে ধরেন দেখা গেল যে পদ্মা সেতু নিয়ে তখন একটা দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হলো। শেয়ার বাজারে একটা বড় ধরনের কেলেঙ্কারি হলো। এই সমস্ত ঘটনার কারণে তখন আমি একজন সাংবাদিক হিসাবে তখন এই ঘটনাগুলোর পিছনে আমি যথেষ্ট ছোটাছুটি করেছি। অনেক ধরনের তথ্য আমার সংগ্রহে ছিল, অনেক লেখালেখি করেছি, অনেক নথিপত্র আমার সংগ্রহে এখনো আছে। সবকিছু মিলে তখন আমি একটা বই লিখেছিলাম, এবং আমি বলেছিলাম যে এখানে যে বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি হলমার্ক। কিন্তু তারপরে আরো কয়েক 12-13 বছর চলে গেছে, প্রায় এক দশকের, এক যুগের বেশি সময় চলে গেছে। এখন যখন ইউপিএল থেকে প্রকাশনা সংস্থা, আমরা জানি ইউপিএল খুব মর্যাদাপূর্ণ একটি প্রকাশনা সংস্থা, তারা যখন এই বইটি আবার পুনর্মুদ্রণ করতে চাইলো, হ্যাঁ, কারণ আগের যিনি আমরা জানি যে যিনি ছিলেন, মানে এটা প্রকাশ করেছিলেন টুটুল ভাই, তিনি জঙ্গি হামলার কারণে দেশ ছেড়ে চলে গেছেন, তার প্রকাশনা সংস্থা সুদৃশ্য বন্ধ হয়ে গেছে, তো বইটাও ছিল আউট অফ প্রিন্ট। ইউপিএল যখন চাইলো তখন আমি বললাম যে ঠিক আছে, আমি এটাকে 2024 সাল পর্যন্ত আমরা হালনাগাদ করে দিই। হ্যাঁ, শুধু আমি 24 সাল পর্যন্ত হালনাগাদ করেছি। তখন মনে হয়েছিল হলমার্কের চেয়ে বড় কেলেঙ্কারি হতে পারে না। হ্যাঁ, কিন্তু তারপর দেখা গেছে এরপরে একটার পর একটা এত বেশি কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, সেই তুলনায় হলমার্ক যথেষ্ট ছোট একটা কেলেঙ্কারি ছিল। মানে আমরা যদি চাই একটা বোয়িং বা ডিজিটালের মতো একটা বড় উড়োজাহাজ তৈরি করতে পারি না? আমরা পারি। হ্যাঁ, কীভাবে পারি? যারা এই উড়োজাহাজগুলো তৈরি করে তাদের অনেক বেশি বেতন দিয়ে, 10 গুণ 20 গুণ বেশি বেতন দিয়ে বাংলাদেশে নিয়ে আসি, যে সমস্ত পণ্য উপকরণ লাগে সেই সমস্ত উপকরণ আমদানি করি, তাহলে কিন্তু বাংলাদেশে বসে এটা বই বানানো সম্ভব, বা ডিজিটাল জাতীয় উড়োজাহাজ বানানো সম্ভব। কিন্তু সেটাকে আমাদের অগ্রাধিকার? নিশ্চয়ই না। হ্যাঁ, শুধু অগ্রাধিকার এখানে একটা বড় বিষয়। এই সব কিছু মিলিয়েই এই বইটা লেখা, এবং আমি আপডেট বা হালনাগাদ পত্রিকায় দেখলাম যে এত বেশি ঘটনা এরপরে ঘটেছে আসলে। মানে এই ঘটনা যে ঘটেছে তার একটা প্রতিক্রিয়া তো আমরা দেখেছি যে 5ই আগস্টের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, এর পিছনে একটা ত্রুটিপূর্ণ নির্বাচনের প্রভাব যেমন রয়েছে, তেমনি অর্থনীতির যে অপব্যবহার, নানাভাবে অর্থনীতিকে অপব্যবহার করেছে তারও একটা প্রভাব কিন্তু এর মধ্যে রয়েছে। হ্যাঁ, এবং অর্থনীতির যে সঠিকভাবে পরিচালিত হয়নি, বিশেষ করে 2020-এর পর থেকে বা ইউক্রেন যুদ্ধের পর থেকে, যেটাকে পুরোপুরি একটা মানে 9-6 করা হয়েছে আসলে অর্থনীতি নিয়ে। হ্যাঁ, সেই বিষয়গুলো আসলে আমি এই বইয়ের মধ্যে তুলে এনেছি।